আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে হয়তো মাস দুয়েকের মধ্যে উনি ফিরতে পারেন। আজকে এই খবর বলছি আমি একেবারে কনফার্ম হয়ে। তিনি একটি বিষয়ের ওপরে নিশ্চিত হবার জন্য, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়, আগেই বলে দিচ্ছি, কনফার্ম হওয়ার জন্য তিনি একটু অপেক্ষা করছেন। তিনি বলেছেন যে যাই ঘটে যাক, আমার জীবনে যত দুর্যোগই আসুক না কেন, আমি দেশে ফিরবই। এবং সেটা ওই যে একটা পয়েন্ট যেটা আটকে আছে, সেই পয়েন্টটা একদম ঠিকঠাক হয়ে গেলে আর ভারতবর্ষের গ্রিন সিগন্যাল পেয়ে গেলে আমি দেশে ফিরে যাব। এবার আপনারা এটা 2 মাস কেন বললাম? কারণ 2 মাসের মধ্যে আপনার বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা জানেন আমেরিকার একটি ট্রেড টিম আমাদের ভারতবর্ষে এসছে, তারা বসে নেগোশিয়েট করবে। নেগোসিয়েশন হবে না, আমি আগেই বলে দিচ্ছি, নেগোসিয়েশন হবে না। যদি হতো তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন মোদিজি ধরতেন। সম্ভবত 9 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ফোন করেন নরেন্দ্র মোদীকে, বেশ কয়েকবার। কিন্তু না এ পাশে ফোন বাজে, না কেউ হ্যালো করে। অর্থাৎ প্রেসিডেন্টের ফোন নাম্বার হয়তো ব্লকই করে দেওয়া হয়েছে। মানে কখনো যদি ভুল করে ধরে পেলি, তাহলে পরে তো কিছু একটা উত্তর দিতে হবে, তার থেকে ওই নাম্বারটিকে ব্লক করে দাও। এখন আপনারাই বলুন, পৃথিবীর কোন এমন শক্তি আছে যার এরকম হিম্মত আছে? একমাত্র রাশিয়া, চীন ছাড়া, যারা প্রেসিডেন্ট অফ আমেরিকার ফোন নাম্বার ব্লক করে দেওয়ার সাহস আছে। তিনি হয়তো চেষ্টা করছিলেন যে এই ট্রেড নেগোসিয়েশনের একটা রাস্তা বার করার জন্য মোদিকে ধরার। আর দ্বিতীয় কথা, তাকে একটা আমন্ত্রণ জানানো ভারতবর্ষে, যাতে তিনি ফিরতে পারেন, মানে ভারতে আসতে পারেন। আমন্ত্রণ না জানালে তাহলে তো আর প্রেসিডেন্ট অফ আমেরিকা তো আসতে পারেন না। কিন্তু ভারতকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোনো রকম উচ্চবাচ্চাই করা হচ্ছে না। অর্থাৎ যে জায়গায় ভারত এখনো আটকে আছে, যে বাংলাদেশের ব্যাপারে ভারত সিদ্ধান্ত যা নিয়েছে সেটাকে বাস্তবায়ন করার আগে পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো সম্পর্ক ভারত করবে না। এখন আমেরিকার টিম আসছে, আপনারা খবরে কাগজে দেখেছেন। আমেরিকার টিম আসছে, তার মধ্যে বিদেশি দলের প্রতিনিধি আসছে, বাণিজ্য দলের প্রতিনিধি আসছে, আমাদের বাণিজ্য মন্ত্রী রয়েছেন, আমাদের অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, সচিবরা রয়েছেন। কিন্তু জয়শঙ্করজি কোথায়? তিনি গিয়ে বসে আছেন শুধু সাইপ্রাসে। উনি ইউরোপিয়ান ইউনিয়নে গুটি সাজাচ্ছেন। কিসের গুটি সাজাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বিকেল বেলার ভিডিওতে বলবো, যে জয়শঙ্করজি ওখানে বসে কি গুটি সাজাচ্ছেন এবং বাংলাদেশের ওপরে তার কি প্রতিক্রিয়া হতে পারে সেইটা বিকেলবেলাতে আমি বলবো। এখন একসঙ্গে বলতে গেলে তাহলে পরে দুটোই জড়িয়ে যাবে, কোনোটাই অনুধাবন করা যাবে না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি অত টাইম আপনাদের ওয়েস্ট করতে চাই না।
এখন এই যে 2 মাস যেটা ধরা হয়েছে, এই 2 মাসের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বো ডাউন করতেই হবে। কারণ দেশের মধ্যে যার চাপ বাড়ছে, তার উপরে তার মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে। মিড টার্ম ইলেকশনের আগে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যদি ভালো না করতে পারে, তার ট্রাম্পের গদি গেল। ট্রাম্প সেটা তার মাথায় রয়েছে। কারণ মে মাস আজকে শেষ, জুন পড়তে যাচ্ছে। এই তো অক্টোবর নভেম্বরে আপনার কংগ্রেসের নির্বাচন। এই নির্বাচনে জেতার আগে ভারতবর্ষকে তার অনুকূলে আনতেই হবে। এখন তার জন্য তার এত ছটফটানি, কারণ দেশের মধ্যে নানান রকম কথা হচ্ছে যে আপনার আমলে সব জায়গার সঙ্গে, ভারতের সব দেশের সঙ্গে, পৃথিবীর সব দেশের সঙ্গে আমেরিকার একটা দূরত্ব তৈরি হয়েছে, আমেরিকার মূল্য বৃদ্ধি হয়েছে, আমেরিকার মুদ্রার পতন হয়েছে এবং আমেরিকার বদনাম হয়েছে। আপনি এমন একটি প্রেসিডেন্ট যিনি আমেরিকাকে একেবারে মানে বদনাম করে ছেড়ে দিয়েছেন। ফলে এখন রিপাবলিকান যারা আছে তারা কিন্তু খুব গাড্ডায় পড়ে আছে। রিপাবলিকানদের ভেতরেও একটা মানে ট্রাম্প বিরোধী একটা গোষ্ঠী হয়ে গেছে। এখন সবাইকে থামাতে গেলে ট্রাম্পকে এখন ভারতের দ্বারস্থ হতেই হচ্ছে, মোদির দ্বারস্থ হতেই হচ্ছে। আর মোদিও এটে বসে আছে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সমস্যার সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার সঙ্গে আমি কোনো রকম চুক্তি অথবা বসবই না, অন্তত প্রেসিডেন্টের সঙ্গে তো নয়। এখন ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমেরিকার সঙ্গে আমেরিকাকে মানে দাবিয়ে রেখে দিয়ে যাতে আমেরিকা কোনো রকম কাজকর্ম না করতে পারে। আর তার আগে আর একটা জিনিস বলে রেখে দিই, আমাদের দেশে কিন্তু মায়ানমারের প্রেসিডেন্ট এসছেন, সে খবর আপনারা জানেন। মায়ানমারকে কিন্তু ভারতবর্ষ বগল দাবা করে নিয়েছে। শুধু ভারতবর্ষ নয়, রাশিয়া, চীন, ভারত এবং মায়ানমার একই লাইনে চলে এসছে। ফলে এইখানে যে আরাকান আর্মি করিডোর করে মায়ানমারের অংশ নিয়ে, বাংলাদেশের অংশ নিয়ে, ভারতের অংশ নিয়ে যে খ্রিস্টান ইস্ট তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্রটা তৈরি করার যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটুকু ভেস্তে দিয়েছে ভারত। ফলে নানানবিধ ঘটনা ঘটছে। এর মধ্যে কোন ঘটনার জন্য, কোন গ্রিন সিগন্যালের জন্য মানে শেখ হাসিনা অপেক্ষা করছেন তা আমি বলতে পারবো না। কিন্তু এটা একদম সঠিক খবর আমি পেয়েছি যে একটা গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তিনি রয়েছেন। যেদিনকে গ্রিন সিগন্যালটি পেয়ে যাবেন সেদিনকেই তিনি দেশে ফিরবেন। এক মুহূর্ত অপেক্ষা করবেন না, সেদিনই তিনি দেশে ফিরবেন। আর একটা কথা শুনে রাখুন, আপনাদের দেশের বিমান বাহিনীর বহর এসে শেখ হাসিনাকে নিয়ে গেছিলেন এবং আপনার দেশের বিমান বাহিনী, আমি আগের থেকে বলে রেখে দিচ্ছি, আপনার দেশের বিমান বাহিনীর একটি বিমান এসে শেখ হাসিনাকে আবার নিয়ে যাবেন, সে ব্যবস্থাও করা হচ্ছে। এর মধ্যে ওয়াকারুজ্জামানের কি পরিণতি হবে, বাংলাদেশের সেনার মধ্যে কি অভ্যুত্থান হতে পারে, এর নানান রকম অঙ্ক আছে। সে সমস্ত অঙ্কে ঢুকে লাভ নেই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়টি কনফার্ম করা। অর্থাৎ যেদিনকে ডেট ঠিক হয়ে যাবে সেদিনকেই আমি আপনাদের জানিয়ে দেবো। আপাতত নিশ্চিন্তে থাকুন, মাস দুয়েকের মধ্যে একটা ডেট উনি বলবেন, সেই ডেটে উনি দেশে ফিরে যা কনসিকুয়েন্স হয় ওই কনসিকুয়েন্স উনি বলেছেন। আমি মুখোমুখি হবই, আমায় কেউ দাবিয়ে রাখতে পারবে না, দেশে আমি ফিরবই। আমার দেশের জনগণ কষ্টে রয়েছে, আমি তাদের মাঝে যাবই, অতএব আমায় কেউ আটকাতে পারবে না। এখন শুধু অপেক্ষা করুন খবরটার জন্য। রংপুরে পাকিস্তানি আইএসআই এজেন্ট, কেন লিখেছি সে আলোচনাতেই যাচ্ছে। এখন আপনাদের 10 ট্রাক অস্ত্রের কথা মনে আছে, যে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র
ভারতে ঢুকতে চেয়েছিল। আমি তখন ভারতেই থাকি। হঠাৎ করে আমি যে বাসায় থাকি একটা পত্রিকা নিয়ে এসেছিল, সম্ভবত পত্রিকাটার নাম দৈনিক তাজ। তখন আমি ঝাঁসিতে থাকি। আমাকে বললো, এই দেখ ফরিদ, তোদের দেশে তোদের দেশের নেতারা আমাদের দেশকে কিভাবে ধ্বংস করতে চায়, তোদের দেশের এমপি মন্ত্রীরা। আমি পরে খবরটা দেখলাম, পরে শুনলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী খালেদা জিয়াকে ফোন করেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করেছেন যাতে এদেরকে পাকড়াও করা হয়। এবং যথারীতি তাদের সেই 10 ট্রাক অস্ত্র মামলা আটকে যায়। তো এই 10 ট্রাক অস্ত্র মামলাতে নির্ঘাত তৎকালীন প্রধানমন্ত্রী, আমার এই মুহূর্তে কত সাল কিছুই মনে নাই আমার, আমি তখন ঝাঁসিতে থাকি এটা মনে আছে। তৎকালীন ওই আমি যে বাসায় থাকি সেই বাসার মালিক আমাকে দেখাচ্ছিল যে প্রধানমন্ত্রী ফোন করে এগুলো আটকিয়ে দিয়েছে খালেদা জিয়াকে ফোন করে। যাই হোক, সেটা অন্য বিষয়। সেখানে আইএসআই জড়িত ছাড়া তো সম্ভব নয়, কারণ বাংলাদেশের মানুষের বুদ্ধিতে এতটুকু ঢুকবে না যে ভারতে 10 ট্রাক অস্ত্র খালেদা জিয়ার আমলে ঢোকাবে। এই আকল তাদের হবে না। ইচ্ছা আছে কিন্তু এই আকল নাই। এই আকল কে দিয়েছে? পাকিস্তান, কোনো সন্দেহ নেই। বাংলাদেশে যত আকাম কুকাম দেখেন, ছাত্রদল, ছাত্রলীগ, এমনকি ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রলীগে বিএনপি, আওয়ামী লীগ, এমনকি বিএনপি, আওয়ামী লীগ, এর পিছনে দেখবেন জামাত জড়িত। এটা আপনাদের আমি বারবার বলে আসছি, এটা আমার গবেষণা। এদের ইন্ধন যোগায়, এবং ইন্ধন যোগাইতে যোগাইতে আজকে তারা কিন্তু বিরোধী দলে ষড়যন্ত্র করে হলো আসছে। এটাই তাদের কৌশল। তারা জানে ভোটে তারা কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, ষড়যন্ত্র করে আসতে হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এইবার আসি পাকিস্তানি আইএসআই এর এজেন্ট কেন বললাম, তার কারণটা বলি আপনাকে কেন বলছি। প্রথমত, কোন ব্যক্তি, আচ্ছা আগে ঘটনা বলি। একজন ব্যক্তি বিনা হেলমেট একটা বাচ্চা সামনে নিয়ে, পাঞ্জাবি পরা দেখবেন, যাচ্ছে, তাকে আটকিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপর তার কাছে হেলমেটের কথা জিজ্ঞেস করে, বলে যে বাচ্চাদের যে হেলমেট লাগে এটা আমি জানতাম না। তখন এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলে, ইয়ে নয়া বাংলাদেশে, ঠিক আছে, মুঝে মাফ কর দো, এইরকম বলেছেন তিনি। তারপরে কি বললেন যে ড্রাইভিং লাইসেন্স দেন। বলে যে আমার ড্রাইভিং লাইসেন্স নাই। তারপর বললো গাড়ির মোটরসাইকেলের, আপনার বাইকের কাগজ দেন। বললো যে নেই। আচ্ছা, একজন এমবাসিতে চাকরি করা লোক কত সতর্ক হওয়ার কথা, তার আইন মেনে চলার কথা সাধারণ নাগরিকের চেয়ে 10 গুণ বেশি। এমবাসিতে চাকরি করে, সে জানে না, বুঝলাম ছোট বাচ্চার হেলমেট লাগে না, সে ধরে নিলাম সে জানে না, কিন্তু গাড়ির যে কাগজ লাগে এটাও কি তিনি জানেন না? মোটর সাইকেলের যে কাগজ লাগবে এটা তিনি জানেন না? ড্রাইভিং লাইসেন্স লাগবে তাও তিনি জানেন না? দাল মে কুছ তো কালা হায়। কে এই পাকিস্তানি ব্যক্তি? সে কি বলেছে যে আমি পাকিস্তানি এম্বাসিতে চাকরি করি। যদি তিনি লাল পাসপোর্টধারী হয়ে থাকেন, আমি যতদূর জেনেছি এই সম্পর্কে, প্রথমে এটার গুরুত্ব দেই নাই যে একজন পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ধরেছে বা হেলমেট, সাথে কি যায় আসে? মুরব্বী, বেশ কয়েকজনের সাথে আলোচনার পর বুঝতে পারলাম এটা ছোটখাটো বিষয় না, বা আরো যে তথ্য নিলাম তাতে দেখলাম বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অফিসিয়াল হয়ে থাকে, অর্থাৎ লাল পাসপোর্টে বাংলাদেশে ঢুকে, তাহলে তার তাহলে তার তাহলে তার গাড়ি নাম্বার থাকবে দ দিয়ে শুরু, দ সিরিয়াল নাম্বার যাই, তারপর সিরিয়াল দিবে দ সিরিয়ালে, এবং হলুদ রং হবে। আর যদি সে অফিসিয়াল হয়ে থাকে, লাল পাসপোর্ট নিয়ে এসে থাকে, তাহলে তার গাড়ির আগে থাকবে তারপরে নাম্বার। তার তো কোনোটাই নাই। তাহলে তিনি কে? একজন লিখেছেন, সেইখানে কমেন্টস করেছেন, যেই লোকটাকে আমি রংপুর আসা যাওয়া করতে দেখেছি, তার মানে আরো কয়েকবার দেখেছে। তাহলে এখন বুঝেন, এই যে মৌলবীরা আসতো পাকিস্তান থেকে ওয়াজ করে, আমাদের সরিষাবাড়ি গিয়েছিল, বলেছিলাম না এরা জঙ্গি। সারা বাংলাদেশে যে পাকিস্তানি জঙ্গিরা এসে ওয়াজ করে, এগুলো অ্যারেঞ্জমেন্ট করে হলো
এই পাকিস্তানি আইএসআই এর পাকিস্তান এম্বাসি এদের অ্যারেঞ্জমেন্ট করে। মনে আছে সেই জঙ্গির কথা বললাম তো, আমাদের জামালপুরেও গিয়েছিল এবং বিএনপির নেতারা ছবিও তুলেছে তার সাথে। সারা বাংলাদেশে ঘুরেছে এবং সীমান্তবর্তী এলাকায় বেশি বেশি ঘুরেছে। আমাদের সরিষাবাড়িতে পর্যন্ত গিয়েছে সেই পাকিস্তানি জঙ্গি জয়শে মোহাম্মদের রাইট হ্যান্ড বাংলাদেশে এসেছিল। এই যে পাকিস্তানের এই আইএসআই যারা পাকিস্তানের যারা আইএসআই এজেন্ট, তারা এইভাবে ঘুরে সারা দেশে ঘুরে ঘুরে তারা মাঠ তৈরি। এখন বুঝতে পারছেন তো মাদ্রাসায় কিভাবে জজবা তৈরি হয়। এই যে এরা এইভাবে কখনো মোটর সাইকেলে ঘুরে। এখন আমার মতে বা আমি বলতে চাই সরকারের উচিত ওই মোটর সাইকেলটা কার এটা আগে ধরা, ওই বাইকটা কার, আসলে কার বাইকে যায় বা কোন জায়গা থেকে বাইকটা সে জোগাড় করেছে, এগুলো এখন ধরতে হবে। অর্থাৎ বাংলাদেশি তার যে সহকারী, তার মানে একটা ধরা পড়েছে যে কোনো লাইসেন্স ছাড়া, গাড়ির নাম্বার ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া সে চলতে থাকে। তার মানে এই যে হাতিকে যারা মেরেছে এরা কারা? এই আইএসআই এজেন্ট। নিশ্চিত থাকেন এরাই মেরেছে বা এরাই মারিয়েছে, হত্যা করিয়েছে। তারপরে এই যে জুলাই সন্ত্রাসের সময় যে গোলাগুলি দেখলেন, যেগুলোর দায় শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগের ওপর চাপিয়ে দেওয়া হলো, এই যারাই করেছে। এদের মোটরসাইকেলের কাগজ লাগে না, লাইসেন্স লাগে না, চালায় চলতে থাকে। আরে ভাই, নিজের দেশের মানুষই তো চলতে পারে না, পাকিস্তানের লোক কিভাবে চলে? সে বলেছে সে পাকিস্তান এম্বাসিতে চাকরি করে। সরকারের উচিত এখনই তাকে, জানি এই মুসলেকা সরকার তো ধরবে না, কারণ এই মুসলেকা সরকারকে টিকিয়ে রেখেছে আইএসআই। এই মুসলেকা সরকারকে টিকিয়ে রেখেছে, তার অন্যতম শেয়ার হোল্ডার হলো এই পাকিস্তান। তার জন্য তাকে কিছু বলবে না। কিন্তু এটা যদি ভারতের হইতে হয়, তখন ধরেন ভারতের একজন ব্যক্তি এইভাবে লাইসেন্স ছাড়া ঘুরতেছে, ভারতের হাই কমিশন এতক্ষণ ভারতীয় হাই কমিশন জ্বালাই দিত, পুরে দিত, মিছিল বাইতুল মোকাররম হইতো, সিংকু বামেরা মিছিল করতো, তারা শাহবাগ গরম করতো, তারপর আপনার বাইতুল মোকাররমের গরম করতো মৌলবীরা, দাড়ি টুপিওয়ালা বামেরা, আর দাড়ি টুপি ছাড়া বামেরা এই বাইতুল মোকাররমের উল্টা দিক থেকে পল্টন থেকে গরম করে ফেলতো। কিন্তু এটা ভারত ধরা পড়ে নাই, তাই কারো জজবা এখন আর জাগতেছে না। অন্যের জজবা কি বলবো, আমি তো বুঝতে পারিনি যে এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। তার উপর তাদের এখন জজবা জাগবে না, কারণ এটা পাকিস্তান ধরা পড়ছে। তাই এখন বক্করবর্তী যারা আছে, সিংকুবাম মিঙ্কুবাম, বসু মসু পশু, কারো চেতনা জাগে না। কিন্তু এটা যদি ভারতীয় হইতো, রাশিয়ান হইতো, এতক্ষণ দেখতেন মিছিল মিটিং এ পুরো বাংলাদেশ কাবাই ফেলতো, মসজিদে ওয়াজ হইতো, মেম্বরে খারায় জুম্মার নামাজ পড়া বাদ দেখে এটা বলতো এই যে ভারতের র চলে আসছে। কিন্তু এখন যে পাকিস্তানের আইএসআই এজেন্ট ঘুরতেছে, তাকে আর কেউ ধরার কথা বিবেচনা করতেছে না। কারণ আব্বার দেশের, কারণ এই দেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। দ্রুত এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে, তাকে কে মোটরসাইকেল দিয়েছে তা খোঁজ নিতে হবে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে উদ্দেশ্য কি, সে রংপুরে কেন গিয়েছিল। সেখানে কিন্তু ওই যে শিলিগুড়ির রোড, সেখানেই কিন্তু চিকেন নেক, মানে বুঝতে পারছেন তো কেন রংপুরে যায়। কারণ রংপুরে জামাতকে এস্টাবলিশ করতে হবে। রংপুরে জামাত, এখন বুঝতে পারছেন তো রংপুরে যে জামাতের আসন কেন বেশি। এবার বুঝতে পারছেন তো সীমান্তবর্তী অঞ্চলে কেন এত মাদ্রাসা হয়। এখন বুঝতে পারতেছেন তো তুরস্ক, সৌদি আরব ভায়া পাকিস্তান টাকা বাড়ায়, কখনো সরাসরি বাড়ায় এই মাদ্রাসা বানানোর জন্য। কারণ একটা মাদ্রাসা মানে একটা মিনি পাকিস্তান। এই সীমান্তবর্তী অঞ্চলে এত মাদ্রাসা হয় কেন, কি কারণে? দালমে কুস্ত কালা হয়, দালমে কুস্ত কালা। ঢাকার ভিতরে গিজ গিজ করে ব্যাঙ্গের ছাতার মতো মসজিদ মাদ্রাসা কেন, কি কারণে? আমরা এগুলো বুঝি। 1% জমি মায়ের পেটের বইনের ছাড়ে না, 1 ইঞ্চি, 1% দূরের কথা, 1 ইঞ্চি 2 ইঞ্চি জমি ভাইয়ের ছাড়ে না, মসজিদের জন্য জায়গা দিয়ে দেয়, মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দেয়। দালমে কুস্ত কালা হায়, এগুলো বুঝবেন। এখন বলতেছি ভালো লাগতেছে না। আফগানিস্তানের মতো যখন নিজের সন্তান বিক্রি করা শুরু করবেন, পাকিস্তানের মতো যখন প্রত্যেক জুম্মাবারে মসজিদ উড়ে যাবে, তখন বুঝবেন আমার কথা, ঠিক আছে? এর আগে আপনারা বুঝবেন না, কারণ নির্বোধ যারা তাদের কখনো বোঝানো যায় না। যাই হোক, এইবার আসি একে ধরার পরে মন্তব্য কি কি করেছে বাঙ্গুরা, একটু শুনেন। যেখানে ভিডিওটা দিয়েছে শুনেন কি কি মন্তব্য। হ্যাঁ, এই যে পুলিশ তাকে আটকিয়েছে, একজন বাঙ্গ মুসলমান, ওই যে তালিবাস ও অন্তস্থাকের হাদির ছবি লাগানো, তার দেখলাম তার কমেন্টসকারীর শাওয়া হাদির ছবি লাগানো। সে লিখেছে লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। আলাপ শুনছেন? মানে পুলিশ একজন পাকিস্তানিকে জিজ্ঞেস করছে, আটকিয়েছে, এর জন্য সে লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। মানে ওর আব্বা, এই যে শাওয়া হাদিদের মুরিদের আব্বা,
পাকিস্তান যদি বাংলাদেশে এদের জন্য কোনো আইন চলবে না। এখানে আবার 22 জন কমেন্টস করেছে। দেখেন অদ্ভুত ব্যাপার হলো এইখানে আবার লাইক দিয়েছে ওই কথা লীগের আমলে পুলিশ ওখানে লাইক দিয়েছে 253 অবশ্য হাহা দিয়েছে 74। দেখেন চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ। হ্যাঁ এই যে তবে একজন বলেছে খুব সুন্দর যে বাবার অনিয়ম ধরা খাইছে তাই জ্বলে। হ্যাঁ আরেকজন লিখেছে বাবার জন্য জ্বলবে সন্তান এটাই স্বাভাবিক। আরেকজন লিখেছে পাকিজ বীজ। ঠিক আছে মোটামুটি শিক্ষা দিয়ে দিছে আরে জ্বলে যাই হোক তোদের আব্বা লাগে তাই জ্বলে যাই হোক। এই দেখেন আরেকজন লেখেন এই বেটা নিশ্চয়ই পাকিস্তান বিরোধী এই জন্য এইরকম করেছে এখানে 71 আনতে হবে মানে 71 শব্দ শুনলেই পেয়ারা পাকিস্তানিদের চলে ওই যে দেখছেন না জামাতে ক্যাপ্টেন বাতেন 71 শব্দ শুনলে শয়তান যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দৌড় মারে আজান দিলে নাকি শয়তানের বদবায়ু ত্যাগ করতে করতে পালায় 71 মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জয় বাংলা শব্দ নিলেই দেখবেন যে পেয়ারা পাকিস্তানি ও তাদের পোলাপানদের শরীরে জ্বলা শুরু করে এটাই স্বাভাবিক। আরেক বদমাইশ একটু ই করে লেখছে হ্যাঁ আরেকটু বদমাইশ মানে ডাইরেক্ট লেখে নাই যে পেয়ারা পাকিস্তানিদের কেন আটকাইলে আমার আব্বা লাগে লেখছে বিদেশিদের সম্মান করা উচিত তাহলে তারাও আমাদের দেশকে সম্মান করবে মানে বিদেশি মানে পাকিস্তানি বুঝতে পারছেন বিদেশি হইলে কি কাগজপত্র ছাড়া চলতে পারবে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলতে পারবে বদমাইশ এটা বুঝতে পারছেন তো মানে পেয়ারা পাকিস্তানের জন্য কত দরদ। একজন অবশ্য লিখেছে যে এখানে কিছু রাজাকারের জ্বলবে হ্যাঁ ঠিক তাই জ্বলতেছে এই দেখেন এই যে আরেকজন দেখেন আরেকজন বলেছে আরেকজন পেয়ারা পাকিস্তানি বলেছে যে ভাইরাল হওয়ার জন্য এই পুলিশ নাকি আটকাইছে চিন্তা করে দেখছেন সেটাই। আবার আরেকজন লিখছে যখন বলেছে যে এখন আর সেই 71-এ বাংলাদেশ নাই এটা নতুন বাংলাদেশ একজন লিখছে বাংলা নাকি ডিজিটাল হয়ে গেছে আসলে মানে এটা বলেছে এটা অপরাধ হয়ে গেছে মানে পেয়ারা পাকিস্তানের জন্য কত হৃদয় মানে তাদের হৃদয় মানে হৃদয়ে হৃদয়ে পাকিস্তান তাই পাকিস্তানের একজন অবৈধভাবে যদি মোটরসাইকেল চালায় তাকে কিছু বলা যাবে না। এই যে আরেকজন লিখছে মানে এটা হলো আরেক শিয়ানা ওই যে বলে না আমি মুক্তিযুদ্ধের পক্ষে তবে আওয়ামী লীগ এই করছে বঙ্গবন্ধু এই করছে ভারতের এই করছে ভারতের পক্ষে কিন্তু ভারত আমাদের মুক্তির সাথে কিন্তু সবকিছু নিয়ে গেছে এরকম দেন কি বলছে আমি যথেষ্ট পাকিস্তান বিরোধী তবুও বলি একজন বিদেশি নাগরিকের সাথে যথাযথ আচরণ করতে হবে এই পুলিশের অফিসের আচরণের সমস্যা আছে এই আরেক পেয়ারা পাকিস্তানি। আচ্ছা মনে করেন এটা ভারতের লোক ধরা পড়ছে তাহলে কি এতে কথা কইতো তাহলে তখন বলতো গরুর মুতখোরের দেশ এই দেশের কি বুঝে এগুলো বলতো হাগে মুতে রাস্তায় এরা কি বুঝে এগুলো বলতো কিন্তু এখন কি বলছে আবার চাপাটা দেখেন আমি যথেষ্ট পাকিস্তান বিরোধী মানে আবার নিজেরে যাতে মানুষ এটা গ্রহণ করে এই জন্য এটা হলো জেনুইন গুপ্ত পেয়ারা পাকিস্তানি তাই তার জন্য এই কথা বলেছে। আরেকজন দেখেন লিখছে টাকা দেওয়ার নিয়মটা তার জানা নাই তাই জরিমানা খাইছে আলাপ শুনছেন মানে তবুও পেয়ারা পাকিস্তানির সমস্যা সম্পর্কে কিছু বলা যাবে না তবুও পেয়ারা পাকিস্তানি পাকিস্তানের লোক এদের কাছে হলো আব্বা খুদা ঠিক আছে। একজন অবশ্য মজা করে লিখছে হট নিউজ 26 লক্ষ ভারতের একজন খুঁজে পেয়েছে যাই হোক। এই যে কমেন্টে বট বাহিনীর হামলা জি কমেন্টে বট জামাতে বট বাহিনী চলে আসছে। হ্যাঁ এই যে আরেক বদমাইশ ঠিক আছে আরেক বদমাইশ লিখছে আর আপনি পাকিস্তানে যান বাংলাদেশি বললে আরো সম্মান করবে ব্লগ ভিডিওতে দেখলাম মানে পাকিস্তানের কাগজপত্র ছাড়াই আপনি চলতে দিবে মানে তবুও পেয়ারা পাকিস্তান দেখেন কমেন্ট গুলো দেখেন সব পেয়ারা এই পাকিস্তানে বেআইনি করা কাজ করার পক্ষে। হ্যাঁ এই যে আরেকজন লিখছে এটা ঠিক ইংলিশ গভর্নমেন্ট তাহলে এতক্ষণ আর চাকরি চলে যেত ঠিকই বলছে। হ্যাঁ এই দেখেন আরেক বদমাইশ একজন নাগরিক ভিন্ন ভাষায় কথা বলতে তাই বলে শূন্য দেশের নাগরিক হয়ে যাবে কত বড় গাধা এটা পেয়ারা পাকিস্তানি সে নিজেই বলতেছে সে পাকিস্তান অফিসিয়াল সে পাকিস্তান এম্বাসিতে চাকরি করে তা পাকিস্তান এম্বাসিতে কি তোর 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 মায়ের ভাতার চাকরি করে মানে চিন্তা করে দেখেন মানে এরা এখন বাংলাদেশি বানাবে এই লোক বাংলাদেশ মানে পাকিস্তান নাম শুনলেই এদের দিল খুশ হয়ে হো যাতা হ্যায় মুগাম্বো খুশ হো যাতা হ্যায় পাকিস্তান নাম শুনলে। এই দেখেন আরেকজন লিখছে যে পাকিস্তান নাম শুনলেই আমরা 71-এর চেতনা কান্দে ঝুলায় অপমান করি মানে বলা যাবে না মানে বুঝতে পারছেন সব কিন্তু তরুণ সব কিন্তু সাওয়া হাদির দল
সব কিন্তু এগুলো জামাতি বট বাহিনী এগুলো কমেন্টস করতেছে এখানে। দেখেন যে নিউজটা এখানে করেছে। দেখেন আরেকজন লিখছে, বাংলাদেশি পাকিস্তানে গেলে পাকিস্তানি পুলিশ অফিসার কত সহায়তা করে, খাবার ও পানি দিয়ে থাকে। আলাপ শুনছেন? এই হলো বাংলাদেশের তরুণদের মগজ এবং তাদের মাইন্ড সেট আপ। মানে তারপরেও একবারও বলবে না যে এটা বেআইনি হয়েছে, কারণ পাকিস্তান আব্বা লাগে যে এই বাঙ্গুদের, এই বুইরা হোক আর সুরা হোক আর নাতি হোক, সব পাকিস্তানে তার আব্বা লাগে। তাই পাকিস্তানে কোনো বলে এদের যদি বলৎকার করে পাকিস্তান, ওর মায়েরও যদি হাঙ্গা দেওয়ান লাগে তাও ওদের সমস্যা নাই। বাংলাদেশে এইরকম পেয়ারা পাকিস্তানি পয়দা হয়ে আছে। হ্যাঁ, এই যে পাকিস্তানে যে সব বাংলাদেশি ঘুরতে যায় তাদেরকে সম্মান করে, পুলিশ দলে ছেড়ে দেয়, হোটেলে বিল নেয় না। বাপ 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 বাপ। এই দেখেন আমার আরেক ভাবির পোলা মন্তব্য করছে সেইখানে গিয়ে। চিন্তা করে দেখছেন? মানে যে এই ভিডিওটা ছেড়েছে সেইখানে নিচে এগুলো কমেন্ট। দেখেন মুক্তিযোদ্ধার ছেলে যখন কোঠা বানান ভুল লেখছে, ভাবির বলা পারে না, আবার নাম আরবিতে লিখছে। মুক্তিযোদ্ধার ছেলে যখন কোঠার জোরে চাকরি পায় তখন তাদের কাছ থেকে এসছে কি ভালো ব্যবহার আশা করা সম্ভব। আলাপ শুনছেন? মানে পেয়ারা পাকিস্তানি, সে নিজে বলেছে তার লাইসেন্স নাই। পেয়ারা পাকিস্তানি যে বলেছে সে অফিসিয়াল, কিন্তু তার কোনো গাড়ির কাগজ নাই, হেলমেট নাই তার সন্তানের বা তার বাচ্চার। একে আর ধরার কারণে এখন মুক্তিযোদ্ধা খারাপ হয়ে গেছে। এটা নাকি মুক্তিযোদ্ধার কোটায় চাকরি। এই হচ্ছে আমাদের ভাবির পোলা যারা জুলাই সন্ত্রাসী করেছে, যারা এখন বুঝতে পারছেন তো কেন তাদের কাছে জুলাই সন্ত্রাস ৭১-এর চেয়েও মহান। এখন বুঝতে পারছেন তো কেন তাদের কাছে শাওয়াহাদির কবরের চাইতে নজরুলের কবর ছোট। এখন বুঝতে পারছেন তো? তারা হলো হৃদয়ে পাকিস্তান। বাংলাদেশে বলি না আমি ৯০% মানুষ পেয়ারা পাকিস্তানি। এই দেখেন আরেকজন লিখছে, এই জায়গায় আইন না দেখালে পারতেন, তিনি আমাদের দেশে পর্যটক, ওনাকে সম্মান করে ছেড়ে দেওয়া উচিত ছিল। বুঝতে পারছেন তো পেয়ারা পাকিস্তানি কত পেয়ারা, দিল পেয়ারা। এই গাধারা বাচ্চা আবার উনি দেখি যে না তার আগে অ্যাডভোকেট লেখা। আবার বুঝতে পারছেন এই লোকের নামের আগে আবার অ্যাডভোকেট। কত বড় কত বড় পেয়ারা পাকিস্তান এটা বলা সম্ভব। ইনি কিন্তু আবার অ্যাডভোকেট। যে উনি কি পর্যটক বলছে? উনি তো বলছে সে অ্যাম্বাসিতে চাকরি করে। এই গাধায় ভিডিওর মানে বলতে পারলেই বাসে। মানে এরা এরকম পাকিস্তানের প্রেমে এত অন্ধ, এদের বাপেরা যদি বলাৎকার করে আর মায়েরা যদি ধর্ষণ করে তাও বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্ম কিরকম পেয়ারা পাকিস্তানি। এই লিঙ্কটা আমি আমার ইউটিউবে দিয়ে থাকবো, আপনারা পড়ে নিয়েন যে কিরকম পেয়ারা পাকিস্তানি এখানে চলে এসেছে। জি, এই যে আরেকজন শাওয়াহাদির ছবি দেওয়া তার আইডিতে, তার ছবিতে লেখা আছে পাকিস্তানি পাইয়া পুলিশ পুরাই ওভার স্মার্ট। মানে তবু বাংলাদেশ পুলিশের দোষ তাদের। দেখছেন তো ট্রেডমার্কে শাওয়াহাদির ছবি, শাওয়াহাদি মানেই তো সে পেয়ারা পাকিস্তানি, কোনো সন্দেহ নাই। সে পাকিস্তানের হচ্ছে দাস, গোলাম ইবনে গোলাম। কারণ এই শাওয়াহাদি বলেছিল কোট আন কোট ২৪শে জুলাই হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। মনে আছে আপনাদের এই কথা? সেই শাওয়াহাদির কবর হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার উপর আবার কাজী নজরুল ইসলামের কবরের পাশে। অথচ এখানে ডক্টর হুমায়ুন আজাদকে কবর দিতে দেওয়া হয়নি। মনে আছে আপনাদের? এই দেখেন আরেকজন আছে, ভাই এটা তো আপনি ঠিক করেন নাই, বিদেশি নাগরিক হলে তাদের একটু সম্মান করা উচিত, আমরা তাদের দেশে গেলে তারাও সম্মান করবে। মনে আছে আপনাদের? কয়েকজন ছেলে বলেছিল যে তারা ভিসা নিয়ে পাকিস্তান গেছিল, তাদের ইমিগ্রেশনে চড়াইছে, আপনাদের মনে আছে? আর আমার ভাবির পোলারা কি বলে শুনেন, তাও আবার কোন পাকিস্তানি যারা ভিখারিস্তান বলা হয়। যাই হোক, এগুলো কমেন্ট কত আর শোনাবো আপনাদের। এখানে বহু কমেন্ট রয়েছে যেগুলো সব মানে ৯০% কমেন্ট হচ্ছে এই অবৈধভাবে বেআইনিভাবে মোটরসাইকেল চালানো,
কাগজপত্র ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো এই আইএসআই এজেন্টের পক্ষে মন্তব্য। এখন বুঝতে পারছেন তো আমরা কোন বাংলাদেশে বাস করি, কোন প্রজন্ম আমাদের দেশে তৈরি হয়েছে। 90% কমেন্ট হচ্ছে ওই পাকিস্তানের আইএসআই এজেন্টের পক্ষে। কারণ কি? কারণ তারা আসলেই বাংলাদেশকে ভালোবাসে না, তারা ভালোবাসে পাকিস্তানকে। বাংলাদেশের হিন্দুদের বলে তোরা ভারতকে ভালোবাসিস, ভারতে চলে যায়। তাহলে এদের কি করা উচিত? সব জাহাজে ভরে ভরে পাকিস্তান পাঠানো উচিত না? তা কিন্তু যাবে না। এই যে আমার ভাবির পোলারা পাকিস্তান পাঠানোর কথা বললে যাবে না। তারা কিন্তু জমি পেয়েছে যৌতুক নিয়ে, সুদে টাকা নিয়ে প্রয়োজনে ইউরোপ আমেরিকা যাবে। জীবনেও কিন্তু পাকিস্তান যাবে না। অথচ পাকিস্তান কিন্তু ভিসা ফ্রি, টিকিট কাটলে চলে যেতে পারে, কেউ যায় না। আর ভারত ভিসা দেবে না, ভিসা এখন স্থগিত করেছে। ভিসার জন্য হাজার হাজার টাকা দিতে রাজি আছে তারা, ঘুষ ভারতের ভিসা পাইতে। আর বর্ডার দিয়ে তো পালায় পালায় লাখো লাখো পালে পালে দলে দলে তো যাই, কিন্তু পাকিস্তান কিন্তু কেউ যাবে না। কিন্তু সেই পাকিস্তান প্রেমে বাংলাদেশের মানুষ অন্ধ। আমি সতর্ক থাকতে বলবো, বাংলাদেশে যারা সরকার তো কিছু করবে না, যারা সাংবাদিক আছেন রংপুরে সতর্ক থাকেন। এটা তো একটা ধরা পড়েছে যে পাকিস্তানের এম্বাসির লোক কাগজ, মোটরসাইকেলের লাইসেন্স ছাড়া, মোটরসাইকেলের কাগজ ছাড়া সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং এটা তার নিজের দাবি। সে নিজে পাকিস্তান এম্বাসিতে চাকরি করে, সে বলেছে। তারপরেও বাঙ্গুরা বলতেছে না 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 না, তিনি নির্দোষ, পুলিশেরই দোষ, বিরাট বিপদে পড়েছে। মনে আছে আপনার সেই ধর্ষণকারী কথা, যে আত্মহত্যা করে ফেলেছিল, তারপরে যে ডাক্তার এই তথ্য প্রকাশ করেছে তাকেই গালাগালি শুরু করেছিল। এমনকি সেলিব্রিটি সহ, মৌলবী, দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সহ, এই ক্লিন শেপ সেলিব্রিটিরা পর্যন্ত সেই ডাক্তারের সমালোচনা করেছে যে ইসলাম খত্রমে। তো একে ধরার পর এখন শুধু একটা কথাই বলা বাদ রাখছে যে পাকিস্তানের অফিসিয়ালস তাকে জরিমানা করার কারণে ইসলাম খত্রমে, এটা বলা শুধু বাদ রাখছে। বাংলাদেশে বাঙ্গুরা সেই কমেন্ট, আর সব বলা শেষ। বিরাট পাপ করে ফেলছে, পারলে আর চাকরিটা খেত এই পুলিশের। এখন সে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পাওয়া হয়ে গেছে। এখন সে কতক্ষণ পর আওয়ামী লীগ হবে, আওয়ামী লীগের দোষ, মামলা যদি অ্যারেস্ট করতো তাহলে হয়তো আওয়ামী লীগের দোষর হয়ে যেত। মানে পাকিস্তান প্রেম বাংলাদেশে কত, এখন বুঝতে পারছেন তো? এখন বুঝতে পারছেন তো কেন আইএসআই এর ঘাঁটি হয়েছে, কিভাবে হয়েছে? কারণ প্রথমে বছরের পর বছর, যুগের পর যুগ পাকিস্তানি জজবা তৈরি করা হয়েছে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দলের মানুষেরা ব্যর্থ হয়েছেন। পাকিস্তান প্রেমে বোধ কিভাবে হয় এই দেশের মানুষ, যে একটা পাকিস্তানের একটা লোক বেআইনি কাজ করলেও তার বিরুদ্ধে তাকে জরিমানা করলে বাংলাদেশের 90% ব্যক্তি তার পক্ষে চলে যায়। আপনি ভাবতে পারেন ফেসবুকের কমেন্টস, আপনি এর কি মনে করেন না? ফেসবুকের কমেন্টসই বাংলাদেশ। এটা আজ থেকে 7-8 বছর বা 5 বছর আগে লিখেছিলাম যে বাংলাদেশটাকে চিনতে চাইলে আপনাকে ফেসবুকের কমেন্টস পড়তে হবে, আপনাকে ডক্টরেট হইতে হবে না, জাস্ট ফেসবুকের কমেন্টস গুলো পড়বেন। তাহলে বাংলাদেশের মানুষের সাইকোলজি, বাংলাদেশের মানুষের ধর্ম, বাংলাদেশের মানুষের দেশপ্রেম কোন দিকে, বাংলাদেশের মানুষ কি খায়, কি পরে আর কি করে, কি তাদের ভাবনা, আপনি ফেসবুক পোস্ট পড়লেই বুঝে যাবেন। এখন বলবেন সেগুলো তো ফেক আইডি। জি, ফেক আইডি, সো হোয়াট? এই প্রতিক্রিয়া তো কেউ না কেউ দেখিয়েছে, আপনি বুঝতে পারবেন। আর আমি যেগুলো বললাম একটাও ফেক আইডি না, সবগুলো তাদের ছবি দেওয়া আছে, তাদের সবকিছু এখানে দেওয়া আছে। পাকিস্তান প্রেম এত বেশি। তবে সাংবাদিকদের বলবো আপনারা সতর্ক হন। যে সমস্ত লোক এইভাবে বিনা মোটরসাইকেলে চড়ে ঘুরে ফিরে, এরা শুধু বাংলাদেশি না, পাকিস্তানের আইএসআইও হইতে পারে, খোঁজ নেন, নাহলে এই দেশটা বিপদে পড়বে। এই বাংলাদেশকে পাকিস্তান চাচ্ছে একটা যুদ্ধক্ষেত্র বানাইতে, কারণ তাদের ব্যবসায় হইতেছে সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করা। এই দেশে যুদ্ধ বাজলেই তারা এইখানে ব্যবসা করে খেতে পারবে। কারণ যত, এই যে আফগানিস্তানকে নিয়ে 40 বছর ব্যবসা করে খাইছে, এখন আবার আফগানিস্তানকেই মারতেছে। পাকিস্তানের কিন্তু বুকপিট নাই, তারা তাদের নিজের দেশ সম্পর্কে তাদের বুকপিট নাই। পাকিস্তান সম্পর্কে আমেরিকান জজ বলেছে তারা ডলার হলে নিজের মাকে বেঁচে ফেলতে পারে। এটা খোদ পাকিস্তানের কয়েকজন নেতা সহ খোদ প্রধানমন্ত্রী ইমরান খান এটা আওড়েছিলেন। শুধু তাই না, তাদের পারমাণবিক অস্ত্রের যে চাবিকাঠি, এটার নিয়ন্ত্রণ পর্যন্ত নিয়ে নিয়েছিল আমেরিকা। পত্রিকায় চলে এসেছে। এরা টাকা হইলে সব পারে, সব। সুতরাং এরা টাকার জন্য বাংলাদেশকে কি করতে পারে? যারা ডলারের জন্য নিজের মাকে বেঁচে ফেলতে পারে, নিজের দেশ বেঁচে ফেলতে পারে, নিজের দেশের নিরাপত্তার বিষয় অন্য দেশে আমেরিকার হাতে তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশকে তারা কি করবে এখন আপনি বুঝেন? যারা নিজের গরুর এই সোলায় কাটে টুকরা করে, নিজের পাড়ারে কাটে টুকরা করে সোলায়, তাহলে আপনার পাড়ারে কি করবে বা আপনারা কি করবে? এবার একটু বুঝে নেন। আমি সাংবাদিকদের বলবো আপনার সতর্ক থাকেন এই সমস্ত লোক থেকে। এই বাংলাদেশে, পুরো বাংলাদেশে কিন্তু আইএসআই এজেন্ট করতেছে এইভাবে। এরা যে কোনো সময় যে কোনো কিছু ঘটাবে, তার জন্য মোটরসাইকেলে তাদের কাগজ নাই। এরা যে প্রাইভেট কার লাইসেন্স ছাড়া নিয়ে ঘুরতেছে না, তার গ্যারান্টি কি? এরা যে নদীর পারে, নদীর পারে যে ট্রেনিং করাইতেছে, এরা যে তাদের না, তার গ্যারান্টি কি? এরা যে ট্রেনিং করাচ্ছে না, এরা যে অস্ত্র সরবরাহ করতেছে না, তথ্য সরবরাহ করতেছে না,
তার গ্যারান্টি কি? এরা যে বাংলাদেশে ভারত বিরোধী জজবাকে আরো সেইখানে আরো তেল পানি দিয়ে আরো যে জজবা উস্কে দিচ্ছে না, তার গ্যারান্টি কি? যে কোনো মূল্যে একটা ঝগড়া বিবাদ বাংলাদেশের সাথে বাঁধুক, না খেয়ে কে থাকবে ভাই? বাংলাদেশের মানুষ। ওরা তো পাকিস্তান তো ভিখারিস্তান নামে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। এখন আপনারা যদি ভিখারিস্তান, তারপর দুর্ভিক্ষ স্থান হিসেবে পরিচিত হইতেছেন, তাহলে থাকতে পারেন, তাদের কথা মতো চলেন। তা না হলে সতর্ক থাকতে হবে এই সমস্ত লোক থেকে। আমি বাংলাদেশ সরকারকে তারপরেও বলবো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের বলবো, সতর্ক হন। এই সমস্ত লোক যারা পাকিস্তানের এম্বাসি থেকে, হাইকমিশন থেকে যারা এইভাবে বিনা কাগজে, বিনা ড্রাইভিং লাইসেন্সে ঘোরাফেরা করতেছে, এদের ব্যাপারে সতর্ক থাকুন। তা না হলে কিন্তু মরবেন কিন্তু আপনারাও। আমরা একলা মারা যাবো না, আমার আত্মীয় স্বজন একা মারা যাবে না, আমার গ্রাম, আমার জেলা একা মারা যাবে না, আপনারাও মারা যাবেন। তাই পাকিস্তানের এই আইএসআইয়ের এজেন্টদের থেকে সতর্ক থাকুন। সম্মানিত দর্শক, অনেক ক্ষমতাধর একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, অবশ্যই বিএনপির। হঠাৎ করে তার সঙ্গে আমার কথা হলো, অনেক সিনিয়র একজন নেতা। তো তিনি কথা প্রসঙ্গে বললেন যে, রনি ভাই, আপনি তো অনেক বিষয় বিশ্লেষণ করেন, আপনি কি জানেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি এখন আসলে কোথায় আছে? আমি বললাম যে, ভাই আমি তো জানি না, আপনার হঠাৎ করে এটা মনে হলো কেন? তো বললো যে, ভাই আসলে সেই পাকিস্তান জমানা থেকেই তো রাজনীতি করি, রাজনীতির অঙ্গনে কোনো অমীমাংসিত বিষয় মানে কখনোই মীমাংসা করা যায় না, এবং কোনো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেগুলো হজম করা যায় না। তো সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যে বিতর্কটি উত্থাপন করেছেন সেটি হলো, তার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, যেটি মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমান, তার সঙ্গে যখন রাষ্ট্রপতির একটা ব্যক্তিগত সাক্ষাৎ হলো, তার প্রেক্ষিতে মানবজমিনে রাষ্ট্রপতিকে নিয়ে যে মানে প্রতিবেদন প্রকাশ করেছিল মানবজমিন, ওখানে আরো অনেক কথাবার্তাগুলোর মধ্যে এই কথাটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রাষ্ট্রপতির কাছে যে ফাইল, সেই ফাইলের মধ্যে নেই। এখন আমরা যেটা জানি সেটি হলো, শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন বা তিনি পদত্যাগ করেছেন, এবং শেখ হাসিনা প্রথম দিকে এটা অস্বীকারও করেননি। তিনি একবার দুবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, কিন্তু আবার একই মুখে তিনি বলেছেন যে হ্যাঁ, দেশের স্বার্থে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সমস্যা হলো যে তার এই কথা, পদত্যাগ করেছেন বা করেননি, এটি কৌশল হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে তার তো একটা পদত্যাগের পত্র থাকতে হবে, এবং সেটি কার কাছে আছে, কিভাবে আছে, বা সেটি কি গায়েব করে দেওয়া হয়েছে, বা যার মাধ্যমে এটি পাঠানো হয়েছিল। এর কারণ হলো যে সময়টিতে তিনি পদত্যাগ করেছিলেন, ধরে নেওয়া হয় সেটি হয়তো আগস্ট মাসের 5 তারিখে, তিনি প্লেনে ওঠার হয়তো কিছুক্ষণ আগে। এখন প্লেনে ওঠার কিছুক্ষণ আগে তিনি যদি পদত্যাগ করে থাকেন, সেই পদত্যাগপত্রটি স্ক্যান করে ফ্যাক্সে পাঠানো বা সেগুলো মানে হাতে করে নিয়ে সেনা সদরে, সেনা প্রধানের কাছে অথবা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর মতো কোনো অবস্থা ছিল না। তিনি সেই পদত্যাগপত্র ধরুন মিস্টার এক্সের কাছে দিয়েছেন। মিস্টার এক্স তখন দেখা গেল সেটা পকেটে করে তিনি গণভবনের ওয়াল টপকিয়ে পালিয়েছেন, লুঙ্গি পরে, পোশাক আশাক রেখে। তো পালানোর পরে এখন সেটা নিয়ে তিনি কার কাছে যাবেন? তিনি যেহেতু শেখ হাসিনা একদম কাছাকাছি ছিলেন, হয়তো আমি এটা ধারণা করছি XYZ এনিবডি, মানে পদত্যাগপত্র তো তিনি বঙ্গভবন এসে করেননি, পদত্যাগপত্র তিনি সেনা সদরে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে করেননি, অথবা জেনারেল ওয়াকারুজ্জামান যখন পাশে দাঁড়ানো ছিলেন তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে ওয়াকারুজ্জামানের হাতে দেননি। কাজে এই ঘটনাটা কখন ঘটেছে সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি কি 24 তারিখে হয়েছে আগস্ট মাসে, নাকি 25 তারিখে হয়েছে? 2 নম্বর হলো যে এই যে পদত্যাগপত্রটি ম্যানুয়াল একটা পদত্যাগপত্র টাইপ হয়েছে, স্বাক্ষর হয়েছে, সেটি
কেন ফাইলের মধ্যে গেল না, বা ফাইলের মধ্যে কেন খুঁজে পাওয়া গেল না, বা ধরুন সেটি শেখ হাসিনা দিয়েছে, সেটা ক্যান্টনমেন্টে গিয়েছে, সেটা বঙ্গভবনে গিয়েছে, এখন বঙ্গভবনের ফাইলের মধ্যে সেটা রাষ্ট্রপতি দেখছেন না, এবং সেইটা মানে পদত্যাগপত্র অ্যাকসেপ্টেড, রাষ্ট্রপতির যে অ্যাকসেপ্টেন্স, এই ধরনের কোনো ডকুমেন্ট নেই বলে রাষ্ট্রপতি বলেছেন। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো যে সরকার গঠিত হলো, সেখানে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের যে যৌথ বেঞ্চ, একত্রে তারা এই 106 অধ্যাদেশ নিয়ে আলোচনা করেছে, তারা রায় দিয়েছে। রায়টা কোথায় দিয়েছে, কয় তারিখে দিয়েছে? 8 তারিখে যদি মানে এই শপথ নিয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কাজে এটা 6 তারিখে হয়েছে বা 7 তারিখে হয়েছে। 6 তারিখ বা 7 তারিখে সেই অ্যাটর্নি জেনারেল তড়িঘড়ি করে নিয়োগ লাভ করেছেন, কিন্তু ওই দিন তো কোনো কোর্ট বসেননি। কোর্টের কোনো কার্যতালিকায় এই ধরনের কিছু আছে? 2 নম্বর হলো যে প্রধান বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিলেন, অন্যান্য যারা বিচারপতি রয়েছেন অ্যাপিলেট ডিভিশনে তারাও সেই ক্যান্টনমেন্টে ছিলেন। কাজেই এখানে তো মানে একটা বেঞ্চ বসবে, সেটা যদি ভার্চুয়ালিও বসে, ক্যান্টনমেন্টে বসে ভার্চুয়ালি কোনো একটা কোর্ট যদি বসে, সেটারও একটা ম্যানুয়াল, একটা ডকুমেন্টেশন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে থাকবে, বেঞ্চে থাকবে, এবং এই শুনানিগুলো যে হবে সেই শুনানিগুলোর একটা অডিও এবং ভিডিও রেকর্ড দুটোই থাকবে। যেমন ধরুন ক্যান্টনমেন্টে বসে স্কাইপিতে প্রধান বিচারপতি প্রেসাইড ওভার করছে, সেখানে অন্যান্য অ্যাপিলেট ডিভিশনের যারা সেনা সদরে ছিলেন তারা অংশগ্রহণ করেছেন, আর যারা হাইকোর্টের বেঞ্চের যারা থাকেন, মানে ধরুন 3 জন বা 6 জন বিচারক, তার মধ্যে 3 জন ক্যান্টনমেন্টে ছিলেন, বাকি 3 জন হয়তো সশরীরে উপস্থিত ছিলেন। এর মধ্যে যেটাকে বলা হয় একটা হলো বার আর একটা বেঞ্চ, আর বারে যে সকল আইনজীবী এই শুনানিতে অংশগ্রহণ করেছেন এগুলোর তো একটা ডকুমেন্ট থাকবে, ইন রিটেন, ভিডিও, সব কিছুই। সেগুলো কি আছে আপনার কাছে? যদি থাকে, এখনো পর্যন্ত সেগুলো আমরা কেউ দেখিনি, এর কোনো ডকুমেন্টও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে গেল পদত্যাগপত্র, দ্বিতীয়ত হলো 106 অনুচ্ছেদ অনুযায়ী আলাপ আলোচনা। দেন যেটা ফরহাদ মাজাহারা বলে আসছিলেন যে অবিলম্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক। সেই বিপ্লবী সরকার গঠন করার কোনো প্রক্রিয়া, কোনো ডিক্লারেশন, কোনো কাগজপত্র, কোনো কিছুই হয়নি। সংবিধান অনুযায়ী জনাব চুপ্পু সাহেব এই উপদেষ্টা মণ্ডলীর তিনি শপথ পড়িয়েছেন, আর সেই যে সংবিধান অনুযায়ী তিনি যে শপথ পাঠ করিয়েছেন, এটি বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সেই 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী। আর 106 ধারার যে রেফারেন্স, সেই রেফারেন্সটা তখনই আসে যখন একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা তৈরির জন্য বলা হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। কিন্তু ঘটনাটা যদি এরকম না হয়, যদি অন্যভাবে হতো যে ঠিক আছে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, মানে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি 106তে, সেই ডক্ট্রিন অফ নেসেসিটিতে পদত্যাগ করার ফলে যে ডকুমেন্টেশনটা হয় সেটা একরকম। আর যদি বলতো যে না, তিনি অন এক্সাইল পালিয়ে গেছেন, এবং সেই তার পালানোর পরে তিনি কাগজপত্র কোনো কিছু স্বাক্ষর করে যান নাই, কোনো কিছু বলে যান নাই, দায়িত্ব হস্তান্তর করে যান নাই, অস্টেপ দেশ অচল, এখন আমাদের একটা নতুন সরকার লাগবে, ইন্টারিম সরকার লাগবে, সেটার প্রেক্ষিতে 106 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যদি একটা রুলিং দেয় সেটা একরকম হতো। কিন্তু এটা তো তা হয়নি। এখানে পালানোটা দেখানো হয়নি, দেখানো হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন। তাহলে তিনি যদি পদত্যাগ করেন তাহলে কোথায় তিনি? 2 নম্বর হলো তিনি যদি পদত্যাগ করেন, সঙ্গতির কারণেই তার জায়গাটাতে এখানে রাষ্ট্রপতি, স্পিকার, এই যে পদগুলো আছে, স্পিকারকে সেখানে পদত্যাগ করানো হলো, বলা হলো স্পিকারও পদত্যাগ করেছেন। পরে পুরো জিনিসটি যখন স্পিকার পদত্যাগ করলো, সেখানে ডেপুটি স্পিকার এসে যায়। তো ডেপুটি স্পিকার তিনিও কি পদত্যাগ করেছেন? সব মিলিয়ে
সংসদ, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ক্যাবিনেট, ক্যাবিনেটের মন্ত্রী, ক্যাবিনেটের সেই যে প্রধানমন্ত্রী এবং সংসদের যে পুরো মেম্বার অফ পার্লামেন্টের যে হাউস, সব মিলিয়ে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেখানে যে অনিয়ম, সেখানে যে সন্দেহ, সেটা যে অবিশ্বাস, এই পুরো জিনিসগুলোকে কোনো অবস্থাতেই ধামাচাপা দেওয়া যাচ্ছে না, ছাই চাপা দেওয়া যাচ্ছে না। আমি যে বিএনপির শীর্ষ নেতার কথা বললাম, তিনি বলছিলেন যে আমার ওই অভিজ্ঞতা বলছে যে এখন যেভাবে সংবিধান আছে এবং গত 2 বছর ধরে যেভাবে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার কথা বলা হচ্ছে, ইলেকশন হয়েছে সংবিধান অনুযায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, তারেক রহমান সাহেব শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, সংবিধান সমুন্নত রাখার স্বার্থে, এবং এখনো পর্যন্ত সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়নি। কাজেই শেখ হাসিনাকে উচ্ছেদ, সরকার বিরোধী যে কোনো তৎপরতা, সংবিধান অবমাননা করা, এগুলো করলে যে সকল বিধান, শাস্তির বিধান এই সংসদ মানে বর্তমান সংসদ তারা লিগ্যাল প্রসিডিউরে সংবিধানে সন্নিবেশিত করেছে, সেগুলোর কি হবে আগামী দিনগুলোতে? সেটা কি করে নিষ্পত্তি হবে? সেটা কি করে ধামাচাপা দেওয়া যাবে? এবং সেটা নিয়ে যখন আবার টান দেয়া হবে, সেই টানে কে কে জড়াবেন, কে কে রক্ষা পাবেন, সেটা কিভাবে সামাল দেওয়া যাবে? মূল ব্যাপার হলো যে রাজনীতি তো এই দিন নয়। আজ 17 বছর ধরে আওয়ামী লীগ যে চেষ্টা করেছে বিএনপির বিরুদ্ধে, 17 ঘন্টা লাগেনি এই জিনিসগুলো শেষ করে দিতে। যারা 21 আগস্টের গ্রেনেড হামলায় ফাঁসিতে যাদের মৃত্যু হবে, 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যারা ফাঁসিতে ঝুলবেন, যুদ্ধাপরাধীদের বিচারে যাদের জন্য ফাঁসির কাষ্ট রেডি করা ছিল, শুধু গলায় রশিটা পরানো হবে, সেই সমস্ত মানুষ এখন মন্ত্রী, এমপি, ক্ষমতাধর ব্যক্তি এবং দেশ চালাচ্ছে। তো এই যদি হয় এখনকার অবস্থা, তাহলে আগামী 17 বছর পরে বা 15 বছর পরে কি হতে পারে বাংলাদেশে? এটা নিয়েই কিন্তু সেই যে বিএনপির যারা শীর্ষ নেতার কথা বললাম, তিনি আলোচনা করছিলেন যে এই বিষয়গুলো কি আপনার কি মনে হয় না যে জনমত তৈরি করা দরকার, এই বিষয়গুলোর আইনগত একটা নিষ্পত্তি করা দরকার, এগুলো ধামাচাপা দেওয়া প্রয়োজন পড়বে না, এগুলো ধামাচাপা দেওয়ার দরকার নাই, এগুলোকে মোকাবেলা করতে হবে। যা হয়েছে এটাকে অবশ্যই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে। আর যদি সেটা না করা হয়, তাহলে আগামী দিনগুলোতে এই টোটাল প্রক্রিয়ার সাথে একদিকে আওয়ামী লীগ আর অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যত রাজনৈতিক শক্তি আছে তারা বিপদের মধ্যে পড়বে। 1 2 নম্বর হলো যে ঘটনাগুলো ঘটেছে, এখানে যদি হুট করে তৃতীয় পক্ষ ঢুকে যায়, তৃতীয় পক্ষ ঢুকে গিয়ে যদি আওয়ামী লীগকে ফাঁসানোর চেষ্টা করে, বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করে, জামাতকে ফাঁসানোর চেষ্টা করে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁসানোর চেষ্টা করে, ইটস এ ম্যাটার অফ 1-2, একটা তুড়ি দিলেই সেটা হয়ে যাবে। আর সেক্ষেত্রে কি হবে? পুরো রাজনীতির অঙ্গন ফাঁকা, পুরো মাঠ ফাঁকা, কেউ কোনো একটু শব্দ করার মতো অবস্থা থাকবে না। 1954 থেকে 1958 সন পর্যন্ত এই প্রায় 4 বছর পুরো পাকিস্তানে আইয়ুব খানের জন্য একটা ক্ষেত্র তৈরি করা হয়েছিল। এমনভাবে রাজনীতিবিদদেরকে পচানো হয়েছিল, এমনভাবে রাজনীতিবিদদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছিল। রাজনীতি যেটা শক্তি, রাজনীতির যেটা সম্মান আছে, মর্যাদা আছে, এটা 1957 সনে একেবারে শূন্যতে পৌঁছে গিয়েছিল। ফলে যেদিন মার্শাল ল জারি হয়েছিল, সেদিন সারা পাকিস্তানে খুশির বন্যা বয়ে গিয়েছিল। আইয়ুব খানকে বলা হতো পাকিস্তানের ত্রাণকর্তা, ফাদার অব দ্য পাকিস্তানি ন্যাশনালিজম। এই ছিল বাস্তবতা। একই ঘটনা মিশরের সিসি করেছেন। আন্দোলন হয়েছে হোসনি মুবারকের পরে, সিসির আগে মুসলিম ব্রাদারহুড ক্ষমতা এসেছে। এইভাবে
সবকিছু হাওয়ায় ছেড়ে দিয়ে আবার সেই তাহরিক স্কোয়ার সেটাকে উত্তপ্ত করে দিয়ে পুরো যে রাজনৈতিক শক্তিটি গ্রো করেছিল গত 30-40 বছরে মিশরে, সেটি এখন শূন্যতে পৌঁছে দেওয়া হয়েছে। সিসির বিরুদ্ধে একটা টু শব্দ করবে এরকম কোনো রাজনৈতিক শক্তি এখন মিশরে নেই। তো এইভাবে মানে যারা সুযোগ খুঁজে রাজনৈতিক দলকে, এই যে আমরা -2, -3, -4, মানে এখন যা কিছু হচ্ছে এখন আর -2-তে নেই, এটা -3, -4 এর মধ্যে চলে গেছে। আর এই -4 এর মধ্যে পুরো রাজনৈতিক অঙ্গনকে ফাঁকা করে দেওয়ার জন্য যে হাতিয়ারগুলো দরকার, যে বিষয়গুলো দরকার, ভয় দেখানোর জন্য যে উপকরণগুলো দরকার, সেটা যারা রাজনীতির প্রতিপক্ষ, যারা গণতন্ত্রের প্রতিপক্ষ, যারা রাজনীতির একটা ট্রানজিশন আছে সেই ট্রানজিশনটা তারা চান না, তাদের হাতে এই মুহূর্তে অনেকগুলো মারণাস্ত্র তাদের হাতে চলে এসছে। তার মধ্যে এই যে শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেটাও কিন্তু অন্যতম। আশা করি সরকার গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবেন, দেখবেন, ভাববেন এবং এই বিষয়গুলো যাতে মানে ড্রামাটিক্যালি নয়, এই বিষয়গুলো যাতে গ্রামাটিক্যালি মানে নাটকীয়ভাবে নয়, ব্যাকরণগতভাবে এই বিষয়গুলো যেন নিষ্পত্তি হয়, যাতে করে আগামী দিনগুলো এই জাতির কপালে আরও যেন কোনো নতুন দুর্ভোগ না আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।